সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে কি করা হবে তা নিয়ে বিভিন্ন মহলের মধ্যে মতের অনৈক্য। জয়ের নাম মুখেও আনতে চান না শফিক রেহমান। এবং সর্বশেষ জানাবো, আটকের পর মারধর করে সাবেক মেয়রকে পুলিশে দিল জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শারুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রথমে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করেন। তখন খালেদা জিয়া ও ডক্টর ইউনূস দুজনে পাশাপাশি চেয়ারে বসেন। সর্বশেষ 2018 সালে 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া, আর 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর 2020 সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাননি তিনি। ফলে প্রায় 6 বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগকে কি করা হবে তা নিয়ে বিভিন্ন মহলের মধ্যে মতের অনৈক্য। পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে কি করা হবে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্র গণ অভ্যুত্থানের রূপকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মধ্যে মতের অনৈক্য দেখা দিয়েছে। ছাত্ররা ছাড়া কোনো পক্ষই এ ব্যাপারে তাদের মতের উপর স্থির বা অটল থাকতে পারছে না। এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্য খুব স্বচ্ছ বা স্পষ্ট হচ্ছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই দলের অপরাধী নেতাকর্মীদের বিচার এবং এই দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া কিংবা না দেওয়া নিয়েও এই মতের অমিল। আওয়ামী লীগের নেতারা দেশের জনগণের অধিকার ও শক্তিকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রশক্তি ও অস্ত্র বলে তাদেরকে প্রায় 16 বছর দমিয়ে রেখেছিল। তারা নিজের দেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এক অঘোষিত যুদ্ধে। জনগণ বিরোধী তাদের এই যুদ্ধে মদত দিয়েছে অতিকায় প্রতিবেশী দেশ ভারত। অবশেষে সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছেন। সেই পরাজয়ের পর স্বাভাবিকভাবে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী হাসিনা দেশের ভেতরে তার জন্য নিরাপদ 1 ইঞ্চি জমিও খুঁজে পাননি। তার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে স্বদেশ নয়, ভারত। তিনি পালিয়ে গিয়ে সেখানে তাদের আশ্রিত ও গলগ্রহ হয়ে আছেন। এর মাধ্যমে তিনি তার দেশ বৈরী ও ভারতের প্রতি আনুগত্যশীল অবস্থান প্রমাণ করেছেন। এই ঘটনায় তার ব্যাপারটা তিনি নিজে ফয়সালা করেছেন। নিজেকে বাংলাদেশের রাজনীতির জন্য অনুপযুক্ত ও অযোগ্য হিসেবে তুলে ধরেছেন। এখন বাংলাদেশের জনগণের প্রতি হাসিনা যেসব অন্যায় ও অপরাধ করেছেন তার বিচারে তাকে এনে নাকি তার অনুপস্থিত হবে সেটা নির্ভর করবে পরবর্তী পরিস্থিতির উপর। হাসিনা রেজিম ও দলের আরো যেসব নেতা বিদেশে পালিয়ে গেছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যারা চেষ্টা করেও পালাতে পারেননি, ধরা পড়েছেন বা এখনো দেশের মধ্যে লুকিয়ে আছেন, তাদের বিচার করা হোক। তারপর দোষী সাব্যস্ত বা নির্দোষ প্রমাণিত হওয়ার সাপেক্ষে তাদের রাজনীতির অধিকার নির্ধারিত হবে। এদের সবার বাইরে নির্দোষ নিরপরাধ আওয়ামী লীগের কতজন আছেন তার কোনো হিসেব পরিসংখ্যানে নেই এখনো কারো কাছে। এমন লোক খুঁজে পাওয়া গেলেও তারা আওয়ামী রাজনীতি করবেন কিনা, অথবা অপরাধী আওয়ামী নেতা সরে গিয়ে তাদের উপর দলের নেতৃত্বের ভার অর্পণ করবেন কিনা সেটাও ভবিষ্যতের উপর নির্ভরশীল। তার মানে আওয়ামী লীগের ভবিষ্যতে কি হবে সেটা আওয়ামী লীগের কোর্স অফ অ্যাকশন এর উপরেই নির্ভর করছে। অথচ আওয়ামী লীগের উপর তাদের নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার দায়িত্ব ছেড়ে না দিয়ে অন্যরা অহেতুক এই নিয়ে মাথা ঘামাচ্ছেন ও নিজেদের মধ্যকার মতের অমিলকে দৃশ্যমান করছেন। অথচ রাষ্ট্র ক্ষমতা থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে উৎখাতের সিদ্ধান্তই তাদের মধ্যকার ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। ছাত্র গণ অভ্যুত্থানকে বেআইনি পন্থায় বল প্রয়োগের মাধ্যমে মোকাবিলার প্রমাণিত অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। অন্যান্য সংগঠনে যারা একই ধরনের অপরাধ করেছেন তাদের প্রত্যেকের উপযুক্ত বিচারই হতে পারে সেসব সংগঠন নিষিদ্ধ করার বিকল্প। নির্বাচনে কোনো দল ও ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তার শর্তাবলী ও সিদ্ধান্ত স্বাধীন নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়া উচিত। এক্ষেত্রে রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন নাও হতে পারে। বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব ইস্যুতে সংগ্রামে নেমেছিল তার মধ্যে প্রধান ছিল সুষ্ঠু নির্বাচন। এখন এই নির্বাচনই তাদের কাছে রয়ে গেছে অগ্রাধিকার হিসেবে। অন্যদিকে ছাত্ররা রাষ্ট্র সংস্কারকে বড়
বরাবর অগ্রাধিকার দিয়েছে। উভয় পক্ষের মেলবন্ধন রচনার মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাতের অভিযান সফল হয়েছে। তাই নির্বাচন ও সংস্কারকে পরস্পরের বিকল্প করার দরকার নেই। নির্বাচন ও সংস্কার দুটোই হতে হবে, তবে সংস্কার একটি চলমান ও দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। কাজেই একটি যৌক্তিক পর্যায়ের সময়সীমার অতি প্রয়োজনীয় সংস্কার কাজ সমাধান করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই উত্তম হবে। রাজনৈতিক দলগুলো এটাকে রোডম্যাপ বলছে এবং এ সংক্রান্ত একটা ঘোষণা চাইছে সরকারের কাছ থেকে। ইতোমধ্যে একজন উপদেষ্টা দেশের বাইরে বলেছেন, সংস্কার শেষে আগামী 2026 সালের মাঝ নাগাদ দেশে সাধারণ নির্বাচন হতে পারে। খুব ভালো কথা। এটা চূড়ান্ত করে সরকারের তরফ থেকে স্পষ্ট একটা ঘোষণা এলে ল্যাটা চুকে যাক বলেই মনে হয়। 24-এর সফল অভ্যুত্থান যে অমিত সম্ভাবনা তৈরি করছে ছোটখাটো কাজিয়ায়, তা যেন কেউ বরবাদ না করে। জয়ের নাম মুখেও আনতে চান না শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম মুখে উচ্চারণ করতে চান না প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগ করা মামলায় জামিন পাওয়ার পর সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করেন তিনি। জয়কে হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শফিক রেহমানের জামিন মঞ্জুর করেন। শফিক রেহমান বলেন, অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় আমাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। বিএনপি যারা জেলে আছে তাদেরকেও এক ঘোষণায় খালাই দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে শফিক রেহমান বলেন, তাকে যেতে দেবেন না, ধরে রাখুন, কাজ করার সুযোগ দিন। 15 বছরের জঞ্জাল 15 দিনে যাবে না। এ সময় তিনি আলোকচিত্রী শহীদুল আলমকে উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় 2023 সালের 17 আগস্ট শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে গত 22 সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জন্য তাকে আদালত আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। 30 সেপ্টেম্বর শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। ওই দিন ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন, একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেন। 2015 সালে 3রা আগস্ট পল্টন থানায় পুলিশের করা এ মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। 5 মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে। পরে জামিনে মুক্তি পেয়ে 2018 সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 18 আগস্ট দেশে ফেরেন তিনি। আটকের পর মারধর করে সাবেক মেয়রকে পুলিশে দিল জনতা। বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে বাবুগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা 11টার দিকে বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরিঘাটে স্থানীয়রা তাকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। জানা গেছে, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া আত্মগোপনের জন্য বাবুগঞ্জ হয়ে জেলা থেকে বিচ্ছিন্ন হিজলা মুলাদি উপজেলা যাচ্ছিলেন। বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরিঘাটে ফেরির জন্য গাড়ি থেকে নামলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। এর সময় পরিচয় জানতে চাইলে তিনি অকপটে তার পরিচয় স্বীকার করেন। এরপরে উপস্থিত বিএনপি নেতাকর্মী স্থানীয় জনতা তাকে মারধর করেন। বিকেলে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, আজ বেলা 11টার দিকে মিরগঞ্জ এলাকায় স্থানীয়রা সাবেক গৌরনদী পৌর মেয়রকে আটক করেন। এ সময় বাবুগঞ্জ থানা পুলিশকে উত্তেজিত জনতাকে শান্ত করে তাকে হেফাজতে নেয়। আমরা তাকে গৌরনদী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।